7-1। আবার 2014 সালের পর আবার সেই স্মৃতি ফিরে এলো 2026-এ। কুরাসাওকে 7-1 গোলে হারালো। 2014-য় ব্রাজিলকে হারিয়েছিল জার্মানি ঠিক এই সেম ব্যবধানে। মনে পড়ে গেল সেই রাতের কথা। যদিও জার্মানির এগেনস্টে সেই সময় জার্সির রং ছিল হলুদ, মানে ব্রাজিলের, আর গতকাল ছিল নীল। তবে ব্রাজিলেরও কিন্তু অ্যাওয়ে ম্যাচের জার্সি নীলই। তার মানে বোঝা যায় যে ব্রাজিল মনে করে খেললো নাকি। তবে একটা কথা বলবো, কুরেসাও প্রথম দিকে খানিকটা লড়েছিল, পরে আর পারেনি দাঁড়াতে। জার্মানি বনাম কুরেসাওয়ের এই খেলাটি অত্যন্ত উপভোগ্য হয়েছে। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজ কিন্তু নামতে চলেছে স্পেনেরও কিন্তু অনেক অনেক আছে সাপোর্টার আমাদের ইন্ডিয়াতে। আমি বাংলাদেশের কথা বলতে পারবো না, তবে আমাদের এখানে আছে এটুকু আমি জানি। তো আজকে তাই স্পেনের জার্সি পরেই বসলাম। গতকাল জার্মানির ম্যাচ ছাড়াও আরও ম্যাচ ছিল। জাপানের ম্যাচ ছিল খানিকক্ষণ আগে, 9:30টায় একটা ম্যাচ শেষ হলো। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকে কি কি ম্যাচ রয়েছে সমস্তটাই থাকছে। যারা এখনও আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। তবে আজকের এই আলোচনার শুরুতে একটা ভিডিও দেখাবো, ভিডিওটা আপনার মন ছুঁয়ে যাবে। যদিও এই দৃশ্য অনেক আগের বিশ্বকাপেও আমরা দেখেছি। জাপানের যারা দর্শক তারা কিন্তু মাঠে এসে গ্যালারি প্রতিবারের মতো এবারও পরিষ্কার করছে। কতবারেও দেখেছি জাপান। দেখুন, একজন ভালো করে হয়তো হাঁটতেও পারেন না, একটু শারীরিক সমস্যা রয়েছে ওনার, উনিও কিন্তু এই আবর্জনা স্টেডিয়ামে ছড়িয়ে রেখে স্টেডিয়াম ছাড়েননি। এর থেকে অন্ততপক্ষে আমাদের ভারতবাসীদেরকে শিক্ষা নেওয়া দরকার, এটুকু মনে করি। আমাদের যখন স্টেডিয়ামে খেলা শেষ হয় না, আইপিএল বা যে কোনো ফুটবল যেখানে বড় ম্যাচ হয়েছে, প্রচুর দর্শক গেছে, ম্যাচের পর একবার স্টেডিয়ামের গ্যালারিটা দর্শন করবেন, আপনার নিজের মাথা হেঁট হয়ে যাবে। শেখা উচিত এদের থেকে। চলে আসি আজকের সমস্ত ম্যাচের আলোচনায়। এবং আবার শুরুতেই জার্মানি 7-1 গোলে কুরেসাওকে যে হারিয়েছে, আবারও বলছি সেই ব্রাজিলের 7 আপ মনে পড়ে গেছে। আমি তো ভাবলাম আজকে সকালের এই ভিডিওটা 7 আপ খেতে খেতে শুরু করব। যাই হোক, এত সকাল সকাল বেরিয়ে আর কিনে আনার মতো ইচ্ছা ছিল না, পরে খেয়ে নেবো, অবশ্যই 7 আপ খেয়ে নেব। আমরা ম্যাচগুলো নিয়ে পরপর আলোচনায় আসি। প্রথমেই জার্মানি বনাম কুরেসাওয়ের যে ম্যাচ, সেখানে 7-1 গোলে ম্যাচটি শেষ হয়েছে। জয়লাভ করেছে জার্মানি। গ্রুপে এই মুহূর্তে 1 নম্বর পজিশনে চলে গেছে। ম্যাচটা শুরু হয়েছিল গতকাল রাত্রি 10:30 থেকে এবং শেষ হয় 12:30টায় 7-1 গোলে। গোল যেরকমভাবে এসেছে, প্রথম 6 মিনিটেই ফেলিক্স একটা গোল দেয় জার্মানির তরফ থেকে। তার পরে সেই গোলটিকে শোধও করে লিভানো কমিনেন্সিয়া 21 মিনিট নাগাদ। তখন কিন্তু ম্যাচটা একটুখানি মানে ওই তুল্যমূল্য লড়াই হচ্ছিল। তারপর জার্মানি যে প্রেসার দেওয়া শুরু করে কুরেসাওয়ের উপরে, পরপর গোল আসতে থাকে। যেমন 38 মিনিটে একটি গোল আসে নিকো তার পা থেকে, কাই হাভার্জের পা থেকে আসে 45 মিনিট নাগাদ, মানে হাফ টাইমের 45 মিনিট ওভার হয়ে যাওয়ার পরে যে অ্যাডেড টাইম চলছিল তার 5 মিনিটের মাথায়। জামাল মুসিয়ালা 47 মিনিটে গোল করে। নাথানেল ব্রাউন 68 মিনিটে। ওই 47 মিনিটে যে গোলটা আছে সেটা একেবারে মানে হাফ টাইমের পর শুরু হয়েছে, বাঁশি বেজেছে, তার 2 মিনিটের মধ্যে গোল। 68 মিনিটে একটা গোল আসে এবং ডেনিস উন্ডাও 78 মিনিটে একটা গোল। ভেবেছিলাম 8-1 হতে পারে, কিন্তু 8-1 হয়নি, 7 আপ করেই ছেড়ে দিয়েছে, 8 আপ হয়নি। ম্যাচের যদি আমরা একটুখানি স্ট্যাটস দেখি, তাহলে দেখুন, গোলের শটস দেখলেই বুঝতে পারবেন পার্থক্য কতটা গড়ে দিয়েছে। 26খানা শটস নিয়েছে জার্মানি, সেখানে কুরেসাও 6টা। 11টা শট অন টার্গেট ছিল, মানে গোলের 3 কাঠির মধ্যে ছিল, সেখানে কুরেসাওয়ের মাত্র 2টো। এদিকে দেখুন, 65% বল পজিশন ছিল হচ্ছে কি জার্মানির, 35% কুরেসাওয়ের। পাস 599টা খেলেছে জার্মানি, 289টা খেলেছে কুরেসাও। পাস অ্যাকুরেসির দিক থেকে 89% জার্মানির, 84% কুরেসাও। ফাউল অবশ্য একটু বেশিই হয়েছে, 16খানা ফাউল হয়েছে জার্মানির এবং 10খানা ফাউল করেছে
কুরেসাও। ইয়েলো কার্ড কোনো দলের কেউ দেখেনি, রেড কার্ডও কেউ দেখেনি। অফসাইড একটাই হয়েছে কুরেসাওয়ের, আর কর্নার 8খানা কিন্তু ছিনিয়ে নিয়েছে জার্মানি। সেক্ষেত্রে উল্টো দিকে কুরেসাও মাত্র একটা কর্নার তুলতে সক্ষম হয়েছে। এটা গেল প্রথম ম্যাচ। এবার আসি সেকেন্ড ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ছিল নেদারল্যান্ডস বনাম জাপানের, এবং বলে রাখি প্রথম যে ভিডিওটা দেখালাম সেই ম্যাচের পরেরই ভিডিও, এই নেদারল্যান্ডস বনাম জাপানের। এই ম্যাচটা হাফ টাইম পর্যন্ত 0-0 ছিল। হাফ টাইম পর্যন্ত কোনো গোল হয়নি, এবং কি বলবো, ঘুমিয়ে পড়ার মতো ম্যাচ। প্রচণ্ড একেবারে ধীর গতিতে এই ম্যাচটা হচ্ছিল হাফ টাইম পর্যন্ত। অবশ্য হাফ টাইমের পর দু দলই বোধহয় এনার্জি ড্রিঙ্কস করে আসে, তারপরে এসে একটু মোচড় দেয়। প্রথমেই মোচড় দেয় নেদারল্যান্ডস, 51 মিনিটে গোল করে ভিলগিল, এবং সেখানে এগিয়ে যায় নেদারল্যান্ডস, পিছিয়ে পড়ে জাপান, কিন্তু বেশিক্ষণ পিছিয়ে থাকে না। ঠিক 57 মিনিটে, মানে তার 6 মিনিট বাদেই কেইটো নাকামুরা সে গোল করে জাপানের হয়ে। 1-1 সমতা চলে আসে। তারপরে তার কিছুক্ষণ বাদেই, মানে 7 মিনিট বাদেই আবারও নেদারল্যান্ডস গোল করে এগিয়ে যায়। সেখানে গোল করে ক্রিসেন্সিও সামারভিলে 64 মিনিট নাগাদ। এই 2-1 কিন্তু বেশ খানিক্ষণ এগিয়ে থাকে নেদারল্যান্ডস। তারপরে জাপান আবার গোল করে ডাইচি কামাডা 89 মিনিটে, এবং সেটাই ছিল ওই ম্যাচের শেষ গোল। 2-2 এই খেলা শেষ হয়। থার্ড পজিশনে নেদারল্যান্ডস রয়েছে গ্রুপে, জাপান রয়েছে সেকেন্ড পজিশনে। যদি একটু স্ট্যাটসটা আপনাদেরকে দেখাই, তাহলে শটস 11টা নেদারল্যান্ডস, 8খানা জাপান। শটস অন টার্গেট 7খানা হচ্ছে নেদারল্যান্ডস, 3খানা জাপান। বল পজিশন 60% ছিল নেদারল্যান্ডসের পায়ে, 40% জাপানের। পাস 516টা পাস খেলেছে নেদারল্যান্ডস, সেখানে 342টা পাস খেলেছে জাপান। বল বা পাস অ্যাকুরেসি 89% নেদারল্যান্ডসের, 88 জাপানের, মানে মোটামুটি ঠিকঠাক। ফাউল দুদলই সমান করেছে, 7টা করে। ইয়েলো কার্ড জাপানের কেউ দেখেনি, কিন্তু 3খানা ইয়েলো কার্ড নেদারল্যান্ডস দেখেছে। রেড কার্ড কেউ দেখেনি। অফসাইড একটা নেদারল্যান্ডসের। কর্নার 5খানা পেয়েছে নেদারল্যান্ডস, 4খানা পেয়েছে জাপান। এই হলো গিয়ে দ্বিতীয় ম্যাচ ছিল। তৃতীয় ম্যাচ ছিল গিয়ে ভোরবেলাতে, ওই 3:30 নাগাদ। 3:30, হ্যাঁ না 4:30 এরকমই, ওই সময়টায়। সেই ম্যাচটা দেখা হয়নি সেইভাবে। আইভরি কোস্ট এখানে 1 গোলে জিতেছে, ইকুয়েডরকে হারিয়েছে। আইভরি কোস্ট হচ্ছে গিয়ে জার্মানির গ্রুপের, সেখানে সেকেন্ড পজিশনে রইল আইভরি কোস্ট, 1-এ চলে গেছে জার্মানি, 3-এ ইকুয়েডর, এবং 4 নম্বরে ওই কুরাসাও, যাকে জার্মানি 7-1 গোলে হারিয়েছে। এদের স্ট্যাটসটা খুব একটা দেখে লাভ নেই, শুধুমাত্র দেখবো রেড কার্ড কারণ নেই। ইয়েলো কার্ড আছে 3টে আইভরি কোস্টের, ইকুয়েডরের 1টা, ব্যাস এই মোটামুটি। শটস অন টার্গেট 4টে, 1টা। বল পজিশন 49%, 51% মানে আইভরি কোস্টের আর ইকুয়েডরের। এই তো এই ম্যাচটার গুরুত্বটা একটু কমই ছিল, খুব একটা বেশি কেউ মাথা ঘামায়নি এই ম্যাচটা নিয়ে। পরের যেটা ম্যাচ শেষ হলো 9:30, সকাল 9:30 শেষ হলো, সেই ম্যাচটা ভালো হয়েছে। সেই ম্যাচটায় সুইডেন 5-1 টিউনিশিয়াকে হারিয়েছে। সুইডেন ভালো খেলেছে, এবং আপনাদের জানিয়ে রাখি একেবারে ম্যাচের শুরুতে 7 মিনিট নাগাদ ইয়াসিন আয়ারি প্রথমে সুইডেনের হয়ে গোল করে। এরপরে 30 মিনিটে আলেকজান্ডার ইয়াস্ক সে 30 মিনিটে গোল করে, এবং তারপরে ওমার রেকিকের 43 মিনিটের গোলে 2-1 খেলার রেজাল্ট দাঁড়ায়। তারপরে হাফ টাইমে 2-1 থাকে। হাফ টাইমের পর ফিরে এসে ভিক্টর গাইকেরেস 59 মিনিটে একটি গোল করে, হয়ে যায় 3-1, এবং ম্যাটিয়াস সাভানবার্গ 84 মিনিটে গোল করে, হয়ে যায় 4-1, এবং ম্যাচের একেবারে শেষের দিক 90 মিনিট শেষ হয়ে গেছে, অ্যাডেড টাইম চলছে। সেই অ্যাডেড টাইমের 6 মিনিটে আবারও ইয়াসিন আয়ারি আরও একটি গোল করে, এবং 5-1 এই ম্যাচটি শেষ হয়। এই ম্যাচের স্ট্যাটস খুব একটা বেশি কিছু আমরা ডিটেলে যাব না। বল পজিশনে কিন্তু সুইডেন 49% এবং টিউনিশিয়া 51% এগিয়ে। বল পাসে 320টা সুইডেন, কিন্তু একটা কথা বলতে পারি যে সব দিক থেকে বেশ খানিকটা এগিয়ে থাকলেও 5-1 পিছিয়ে খেলা শেষ হয়েছে টিউনিশিয়ার দিক থেকে।
এবং রেড কার্ড কিছু নেই, ইয়েলো কার্ড একটা টিউনিশিয়ারই প্লেয়ার দেখেছে। এই হচ্ছে গিয়ে স্ট্যাটস, অত ডিটেল আর আলোচনা করলাম না, মোটামুটি বুঝেই গেলেন। এবার আসি আজকের ম্যাচ। আজকের প্রথমেই গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে স্পেনের, ভারতীয় সময় রাত 9:30 থেকে। এই ক্যাবো ভার্ডে বা কেপ ভার্ডে হলো গিয়ে দক্ষিণ আফ্রিকার দিকে আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র, খুব ছোট্ট একটি দ্বীপ। এই প্রথমবারের জন্য তারা ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছে। জেতার যে পার্সেন্টেজ, উইন প্রবাবিলিটি, সেখানে অবভিয়াসলি স্পেন এগিয়ে থাকবে, এগিয়ে রয়েছে। 90% বলছে স্পেন জিতবে, ড্র মাত্র 7%, মাত্র 3% বলছে ক্যাবো ভার্ডে বা কেপ ভার্ডে জিততে পারে। এবং এই গ্রুপের কিন্তু আজকে প্রথম খেলা, এই গ্রুপে এখনো পর্যন্ত খেলেনি বা কোনো দল নামেনি। তবে এই গ্রুপের দুটো দল বা চারটে দলই আজকে খেলবে। পরের ম্যাচটার দিকে যদি তাকাই, বেলজিয়াম বনাম ইজিপ্ট, এই দুটো দলও প্রথম নামছে। রাত্রি 12:30 থেকে খেলা। ইজিপ্ট জানেন আমাদের পশ্চিম এশিয়ার একটি দেশ, সৌদি আরব, ইজিপ্ট, কাতার, ওই সমস্ত পাশাপাশি। আর বেলজিয়াম বলতেই মনে পড়ে লুকাকু এবার খেলছে কিনা আমি জানি না। 60% বলছে বেলজিয়ামের জেতার চান্স, 16% বলছে মাত্র ইজিপ্টের চান্স রয়েছে, 24% ড্র হওয়ার চান্স রয়েছে। আমি একটুখানি লাইন আপে দেখবো যে লাইন আপ দেখাচ্ছে না, লাইন আপ কিন্তু এখানে দেখাচ্ছে না, ফলে লুকাকু খেলছে কিনা আমার জানা নেই, আজকেই জানতে পেরে যাব। পরের ম্যাচটা হচ্ছে আমাদের পশ্চিম এশিয়ার আরও একটি দেশ, সৌদি আরবিয়া বনাম উরুগুয়ে। এই ম্যাচটি ভারতীয় সময় ভোর 3:30 হবে এবং এটা গ্রুপ স্টেজের গ্রুপ এইচের যেই গ্রুপে রয়েছে স্পেন, কাবো ভার্ডে, সেই গ্রুপেরই অন্য দুটো দল সৌদি আরবিয়া, উরুগুয়ে নামছে। এখানে বলা হচ্ছে সৌদি আরবিয়ার জেতার চান্স 13%, ড্র 21%, উরুগুয়ের 66%। তার মানে বোঝাই যায় যে উরুগুয়ে অনেকটাই এগিয়ে আছে, স্পেন যেরকম কাবো ভার্ডের থেকে এগিয়ে আছে। আর সর্বশেষ আজকের শিডিউলের ম্যাচ, আমরা কিন্তু ওই আজকে রাত থেকে শুরু হয়ে কাল সকাল অবধি যেই কটা ম্যাচ রয়েছে সেটাকে একটা শিডিউলের মধ্যে ধরছি। তো কালকের সকালবেলায় যে লাস্ট ম্যাচ এই আজকের শিডিউলে, সেটা হচ্ছে সকাল 6:30 থেকে, এবং ইরান বনাম নিউজিল্যান্ডের মধ্যে এই ম্যাচটা হতে যাচ্ছে। ইরান আমাদের পশ্চিম এশিয়ার আরও একটি দেশ, যুদ্ধ বিধ্বস্ত এই মুহূর্তে। ইরান আমেরিকায় খেলতে গেছে কিন্তু দর্শকদেরকে ভিসা দেয়নি, এই নিয়ে অনেক চাপানুতোর চলছে, ফিফার উপরে অনেকেই ক্ষিপ্ত। এটা গ্রুপ জির ম্যাচ এবং উইন প্রবাবিলিটি বলছে যে ইরানের জেতার চান্স 49%, ড্র হওয়ার চান্স 29 এবং নিউজিল্যান্ডের 22%। ইরানকে জিততে হবে এই ম্যাচের আগে বেলজিয়াম ইজিপ্টের ম্যাচটাও হয়ে যাবে, ওই একই গ্রুপের ম্যাচ। এই হলো গিয়ে সবকটা ম্যাচের আলোচনা। এবং বলে রাখি, কালকের শিডিউলে কিন্তু আর্জেন্টিনার খেলার আপডেট থাকবে। কেন? তার কারণ পরশু দিন সকালবেলাতে 17 জুন সকালে 6:30 থেকে সম্ভবত আর্জেন্টিনা নামতে চলেছে তাদের প্রথম ম্যাচে। তারপর পর্তুগালের খেলা আছে, এখন পরপর চলতে থাকবে আপডেটগুলো। আজকের খেলা নিশ্চয়ই আপনারা দেখবেন এবং গতকালকে কোন কোন ম্যাচ দেখেছেন, আপনি কোন দলের সাপোর্টার, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।